চীনের টেক্সটাইল শিল্পে শূন্য শুল্ক সুবিধা কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। বাড়ছে বাণিজ্য ঘাটতি, দেশটির ব্যবসায়ীদের সাথে যোগাযোগ বাড়ানোর তাগিদ। চট্টগ্রাম নগরীর ২১টি ট্যানারি বন্ধ। কোরবানির মৌসুমে সড়কে পড়ে নষ্ট হচ্ছে পশুর চামড়া। অপচয় রোধে উদ্যোগের দাবি ব্যবসায়ীদের। পশ্চিমবঙ্গে মমতার ভাইপো অভিষেকের ওপর হামলা, মারধর, হাসপাতালে ভর্তি। নানা অভিযোগে একের পর এক জনরোষের শিকার তৃণমূল নেতারা। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি শরীফ রওশন। বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন। দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ছাড়িয়ে গেছে $19 বিলিয়ন। বাণিজ্য ভারসাম্যও আছে বড় পার্থক্য। অর্থনীতিবিদরা বলছেন এই ঘাটতি কমাতে চীনা বিনিয়োগের বিকল্প নেই। শূন্য শুল্কের সুবিধা কাজে লাগানোর পাশাপাশি বিনিয়োগের ক্ষেত্রে অবকাঠামো এবং আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করতে হবে। কামরুল হাসান জনির প্রতিবেদন। চীনের সঙ্গে 50 বছরের বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশের। বর্তমানে রপ্তানিতে শূন্য শুল্কের সুবিধা পাচ্ছে টেক্সটাইল পণ্য, যা 2028 সাল পর্যন্ত অব্যাহত থাকবে। মূলত তৈরি পোশাক, নিটওয়্যার, কাঁচা পাট ও পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, হিমায়িত মাছ ও কাঁকড়া, প্লাস্টিক ও তুলার বর্জ্য রপ্তানি করে বাংলাদেশ। অন্যদিকে চীন থেকে আমদানি করা হয় কলকারখানার বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, তুলা, কাপড়, সুতা, ঔষধ ও বিদ্যুৎ চালিত গাড়ি। জাতীয় রাজস্ব বোর্ড ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর গেল 5 অর্থ বছরের পরিসংখ্যান বলছে রপ্তানির পরিমাণ গড়ে প্রায় $70 কোটি হলেও 17 থেকে $19 বিলিয়ন পণ্য আমদানি করেছে বাংলাদেশ। চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত আমদানি পৌঁছেছে $18 বিলিয়ন। বিপরীতে রপ্তানি হয়েছে মাত্র $67 কোটি পণ্য। দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে $17 বিলিয়ন বেশি, যা দিন দিন আরও বাড়ছে। অর্থনীতিবিদরা বলছেন টেক্সটাইল শিল্পে শূন্য শুল্কের বাজার সুবিধা পেয়েও কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। ঘাটতি কমাতে যোগাযোগ বাড়াতে হবে চীনা ব্যবসায়ীদের সাথে। যদি বাণিজ্য ঘাটতি নিরসন করতে হয় তাহলে সেক্ষেত্রে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। তার কারণে শূন্য শুল্কের সুবিধা খুব বেশি দিন থাকবে না। আমরা যখন এলডিসি গ্র্যাজুয়েট করব এরপরে কিন্তু তারা আমাদেরকে সেই শূন্য শুল্কের সুবিধাটা দেবে না। সুতরাং চীনের বায়ারদের সঙ্গে আমাদের যোগাযোগটা বাড়াতে হবে। চট্টগ্রামের আনোয়ারায় চীনের জন্য স্থাপন করা হয়েছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। চীনা বিনিয়োগ বাড়াতে এ ধরনের অবকাঠামোগত সুবিধা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। বিদেশি বিনিয়োগের যে জায়গাটা, সেই বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে চায়নার সাথে বাংলাদেশের একটা খুব গুরুত্বপূর্ণ সম্ভাবনার জায়গা রয়েছে। সেই জায়গাটাকে নিয়ে কাজ করা দরকার এবং সেই জায়গাগুলোতে কিভাবে চাইনিজ বিনিয়োগকারীদের আমরা এখানে আনতে পারবো, সেখানে আমাদের অবকাঠামোগত কিছু সমস্যা রয়েছে এবং আমাদের আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে। সেই জায়গাগুলোকে নিয়ে কাজ করে আমরা দ্রুত যদি আমাদের সার্ভিস ডেলিভারিটা যদি দক্ষতার সাথে, এফিসিয়েন্সির সাথে করতে পারি, তাহলে আমাদের চীনা বিনিয়োগটার ক্ষেত্রে আমরা আনতে পারবো। আন্তর্জাতিক এই সম্পর্ক বিশেষজ্ঞ বলছেন চীনের সঙ্গে অর্থনৈতিক সংযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে ভারসাম্যপূর্ণ অবস্থান নিতে হবে বাংলাদেশকে, যাতে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি না হয়। বাংলাদেশ একটা জায়গাকে হাইলাইট করে করতে পারে, সেটা হচ্ছে যে রাইট টু ডেভেলপমেন্ট। যে বাংলাদেশের যে ধরনের উন্নয়নের প্রয়োজন আছে, সেই কারণে যে কোনো দেশ থেকে সহযোগিতা বাংলাদেশের প্রয়োজন। ফলে আমাদের এই বার্গেনিংয়ের জায়গাটাকে পরিষ্কার করে দিতে হবে যে আমাদের কতগুলো রেড লাইন থাকবে, যে আমাদের নিজস্ব কিছু প্রতিরক্ষা রিকোয়ারমেন্ট আছে, সেটা আমাদের ফুলফিল করতে হবে। বাণিজ্য ঘাটতি কমাতে বস্ত্র, চামড়াজাত পণ্য, ঔষধ ও কৃষি পণ্য চীনা বাজারে আরও প্রবেশাধিকার নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। কামরুল হাসান জনি, এখন, ঢাকা।
সাইবার স্পেসে দেশে বড় প্রতিষ্ঠানের পাশাপাশি ছোট প্রতিষ্ঠানও এখন হুমকির মুখে। এতে অঙ্কুরেই ক্ষতির মুখে পড়তে পারে ছোট এবং ব্যক্তি প্রতিষ্ঠানগুলো। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, সাইবার স্পেসে নিরাপত্তার জন্য জরুরি ব্যক্তি বা প্রতিষ্ঠানের কর্মীদের সচেতনতা। এই খাতের প্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তা বাজেটও রাখতে হবে। নাজমুস সাকিবের প্রতিবেদন। সাইবার হামলা এখন শুধু বড় ব্যাংক বা বহুজাতিক প্রতিষ্ঠানের সমস্যা নয়, ছোট ব্যবসা প্রতিষ্ঠানও এখন হ্যাকারদের বড় টার্গেট। কারণ বহু ছোট প্রতিষ্ঠানে নেই পর্যাপ্ত সাইবার নিরাপত্তা ব্যবস্থা। ফলে একবার হামলার শিকার হলে হারাতে হয় গুরুত্বপূর্ণ তথ্য, টাকা কিংবা গ্রাহকের আস্থা। বর্তমানে দোকান, রেস্তোরাঁ, অনলাইন ব্যবসা, ছোট অফিস সবখানেই প্রযুক্তির ব্যবহার বাড়ছে। ফেসবুক পেজ, মোবাইল ব্যাংকিং, অনলাইন পেমেন্ট, ক্লাউড স্টোরেজ সবকিছুই এখন ইন্টারনেট নির্ভর। আর এই সুযোগই কাজে লাগাচ্ছে সাইবার অপরাধীরা। আপনি হয়তো 5 জন 10 জন দিয়ে শুরু করছেন, বা আপনার একটা প্রতিষ্ঠান আপনি দাঁড় করালেন, হঠাৎ করে আপনার একটা সাইবার অ্যাটাক হলো, তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ ব্যবসাটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। শুধুমাত্র প্রতিষ্ঠানই নয়, সাইবার স্পেসে এখন ব্যক্তিগত তথ্য হুমকির মুখে। তাই যে কোনো মুহূর্তে ব্যক্তিগত মুঠোফোনও বড় আতঙ্কের কারণ হতে পারে। সাইবার স্পেসে নিরাপত্তার জন্য সচেতন থাকা যেমন জরুরি, তেমনি নিতে হবে প্রয়োজনীয় সুরক্ষা। তাহলে রক্ষা পেতে পারে অনলাইন জগতের অন্ধকারের হাতছানি। আমরা এখন ব্যাংকিং ফোন দিয়ে করছি, আমরা ডেফিনেটলি আমাদের ডেইলি কমিউনিকেশন করছি, আমাদের হেলথ রিলেটেড ইস্যু আমরা আস্তে আস্তে কিন্তু ফোনের মাধ্যমে করছি। আমাদের আইডেন্টিটিতে যদি কেউ অ্যাক্সেস করার চেষ্টা করে, যদি এরকম কোনো একটা সলিউশন থাকে যার মাধ্যমে আমরা আমাদের সাবস্ক্রাইবারদেরকে হেল্প করতে পারি টু রিয়েলি প্রোটেক্ট দেমসেলভস, তা জিপি শিল্ড সেরকমই একটা প্রোডাক্ট। ছোট প্রতিষ্ঠানগুলোর সাইবার ব্যবস্থা ঠিক রাখার জন্য দিতে হবে শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, নিয়মিত ডাটা ব্যাকআপ, অ্যান্টিভাইরাস ও সফটওয়্যার আপডেট ও ওয়েবসাইটের দুর্বলতা দূর করা এবং প্রতিষ্ঠানের কর্মীদের সাইবার সচেতনতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এছাড়াও সাইবার নিরাপত্তায় এখনই সতর্ক না হলে ছোট প্রতিষ্ঠানগুলো অঙ্কুরেই বড় লোকসানের মুখোমুখি হতে পারেন বলে মনে করেন তিনি। ইনভেস্ট করতে হবে সাইবার নিরাপত্তার জন্য, এবং আপনার যে এমপ্লয়ি আছে তাদেরকে অ্যাওয়ারনেস, সচেতনতা তৈরি করতে হবে। এই দুইটা জিনিস যদি আপনি একসাথে করতে পারেন, আপনি অনেকটা রিস্ক ফ্রি থাকবেন। এবং সাইবার যে অ্যাটাকগুলো হয়, নিয়মিত যে অ্যাটাকগুলো হচ্ছে, আমার প্রতিষ্ঠানে ফিউচারেও আসতে পারে কিনা, এইগুলো নিয়েও আপনাকে কাজ করতে হবে। সাইবার নিরাপত্তার জন্য সবসময় বড় বাজেট দরকার হয় না। সঠিক নিয়ম মেনে চললে ও সচেতন থাকলেই অনেক বড় সুরক্ষা দিতে পারে প্রতিষ্ঠানকে, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। নাজমুস সাকিব, এখন, ঢাকা। ধর্মীয় এবং ঐতিহ্যগত কারণেই চট্টগ্রামে সারা বছর তুলনামূলক বেশি চামড়া সংগ্রহ হয়। এই সম্ভাবনাকে ঘিরে একসময় নগরীতে গড়ে উঠেছিল 22টি ট্যানারি, কিন্তু সময়ের ব্যবধানে এখন চালু আছে মাত্র একটি। ফলে প্রতি বছর কোরবানির মৌসুমে চট্টগ্রামের বিভিন্ন সড়কে পড়ে থাকতে দেখা যায় অবিকৃত এবং নষ্ট হওয়া পশুর চামড়া। জাতীয় সম্পদের এমন অপচয় রোধে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। শোয়েব রহমানের প্রতিবেদন। গেল অর্থবছরে বাংলাদেশ প্রায় $115 কোটি চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করেছে। আর চলতি অর্থবছরের প্রথম 10 মাসেই রপ্তানি হয়েছে প্রায় $99 কোটি পণ্য। সরকারের আশা, সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনায় এই খাতকে $10 থেকে $12 বিলিয়ন শিল্পে পরিণত করা সম্ভব। কিন্তু সম্ভাবনার এই খাতের মাঠ পর্যায়ের বাস্তবতা বলছে ভিন্ন গল্প। প্রতি বছরের মতো এবারও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বিপুল পরিমাণ পশুর চামড়া নষ্ট হয়ে সড়কে পড়ে থাকতে দেখা গেছে। পরে এসব চামড়া অপসারণ করতে হয়েছে সিটি কর্পোরেশনকে। বিনামূল্যে লবণ বিতরণ সহ সরকারের নানা উদ্যোগ থাকলেও জাতীয় এই সম্পদ সংরক্ষণে তার কার্যকর প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অভিযোগ সংশ্লিষ্টদের। একসময় চট্টগ্রামে 22টি ট্যানারি থাকলেও বর্তমানে চালু রয়েছে মাত্র একটি। একইভাবে প্রায় 130 জন আড়তদারের সংখ্যা কমে দাঁড়িয়েছে 25 থেকে 30 জনে। আড়তদারদের অভিযোগ, ট্যানারি মালিকরা চামড়া কিনে নিয়ে বছরের পর বছর বকেয়া অর্থ পরিশোধ না করায় মূলধন সংকটে পড়েছেন তারা। ফলে কোরবানির মৌসুমে পর্যাপ্ত চামড়া কেনার সামর্থ্য হারাচ্ছেন অনেক ব্যবসায়ী। ট্যানারি মালিকরা আসে আমাদের কাছ থেকে ওই দামে নেয় না, ওরা নেয় মনে করে 30 টাকা, 35 টাকা, 40 টাকা ফুডের মধ্যে নেয়। তো ফুডের মধ্যে থেকে ওই নেওয়ার কারণে আমরা রক্ষণা করি। চামড়া নষ্ট হওয়ার আরেকটি বড় কারণ পর্যাপ্ত সংরক্ষণ সুবিধার অভাব। সরকারি উদ্যোগে আধুনিক সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা গেলে জাতীয় এই সম্পদ রক্ষা করা সম্ভব বলে মনে করছেন আড়তদাররা।
যান জমাট সৃষ্টির কারণে এখানে এসে আসতে বিলম্ব হয় ও বিলম্বর কারণে চামড়ার ফিটনেসটা একটু নষ্ট হয়ে যায়। যদি আমাদের স্মৃতিতে কোলেস্ট্রল গল সরকারে এবং আমাদের জন্য এটা অনেক আন্তরিত হবে এবং দেশের সম্পদ রক্ষা হবে। চামড়া সংরক্ষণে সহায়তা দিতে গত বছরের মতো এবারও মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডগুলোর জন্য বিনামূল্যে লবণ বরাদ্দ দিয়েছে সরকার। এর মধ্যে চট্টগ্রাম জেলায় বরাদ্দ দেওয়া হয়েছে সর্বোচ্চ 1005 টন লবণ। তবে ব্যবসায়ীদের দাবি, শুধু লবণ সরবরাহ করলেই হবে না, মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন এবং ট্যানারিতে বিক্রি পুরো প্রক্রিয়ায় তদারকি নিশ্চিত করতে হবে। কাঁচা মালটা যদি আমরা কেনার পরে যদি ওনারা রাখার ব্যবস্থা করে, ওনাদের মারফতে বিক্রি করে, তাহলে দিন দিন ব্যবসায়ীরা বাড়বে, এই দেশের সম্পদটা নষ্ট হবে না। সংশ্লিষ্টদের মতে মাঠ পর্যায়ে নানা উদ্যোগ নেওয়া হলেও সাভার চামড়া শিল্পনগরীতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি পুরোপুরি চালু এবং ট্যানারিগুলোর LWG সনদ অর্জন নিশ্চিত না হলে রপ্তানি আয়ের উচ্চাভিলাষ বাস্তবায়ন কঠিন হবে। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় নাম জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন প্রতিটি অধ্যায়ে তিনি রেখে গেছেন স্বতন্ত্র ছাপ। তার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজধানীর শেরেবাংলা নগরে সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই দেশ গঠনে কাজ করছে বর্তমান সরকার। আসিফ ইকবাল খানের প্রতিবেদন। নীরবতা, শ্রদ্ধা আর স্মৃতিচারণে ভরা এক সকাল। বিষাদের আবহ পেরিয়ে জাতি আজ স্মরণ করছে এক দূরদর্শী রাষ্ট্রনায়ককে। ১৯৮১ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারানোর মধ্য দিয়ে বাংলাদেশ হারিয়েছিল এক আপোষহীন রাষ্ট্রনায়ককে। তাকে স্মরণ করতেই যেন সব পথ মিলেছে তার সমাধিস্থলে। সকালে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে উপস্থিত হন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রথমে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, পরে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন তিনি। এ সময় ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করা হয়। শ্রদ্ধা নিবেদনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাষ্ট্রচিন্তা অনুসরণ করেই দেশ পরিচালনার কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে আমরা আবার সেই বিপ্লবী কর্মসূচিগুলো শুরু করেছি। আমরা সংস্কারের কাজ করছি, আমরা উৎপাদনের কাজ করছি। আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি বাংলাদেশে ইতিমধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে। আমরা তাই আজকের এই দিনটিকে বারবার করে স্মরণ করতে চাই, মনে করতে চাই অত্যন্ত গাম্ভীর্যের সঙ্গে, ভালোবাসার সঙ্গে এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে যে এই দিনটি যেন আমাদেরকে সামনের দিকে এগিয়ে চলার পথ দেখায়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী জনগণের প্রত্যাশা বাস্তবায়ন এবং একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই বাংলাদেশটাকে গণতান্ত্রিক ধারায় পরিচালিত করি এবং জনপ্রত্যাশা অনুযায়ী এদেশের উন্নতি সমৃদ্ধি করি। আর স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই এই বাংলাদেশে প্রথম থেকে শেষ পর্যন্ত ভূমিকা রেখে গেছেন। পরে সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। ফুলেল ভালোবাসা আর দোয়ায় স্মরণ করেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের 16টি স্থানে দুস্থদের মাঝে খাবার এবং বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, জিয়াউর রহমান মানুষের ভাগ্য পরিবর্তনের যে রাজনীতি শুরু করেছিলেন তার বাস্তবায়ন হবে বর্তমান সরকারের হাত ধরে। এ সময় দেশ গঠনে সরকারকে সহযোগিতা করতে প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। সাব্বির রোজের প্রতিবেদন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে গেল ৪৫ বছর ধরেই গরিব দুঃখীদের মাঝে দিনটি কাটিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেই পদাঙ্কই অনুসরণ করলেন ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার বেলা 12টায় মানিকমা এভিনিউয়ে দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি। এরপর ঢাকার 8টি স্পট ঘুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রী যখন আসেন তখন দুপুর 2:30। অসংখ্য মুখ প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায়। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী। পরে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শুধু দল নয়, ব্যক্তি উদ্যোগেও অসহায় দুস্থদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। শহীদদের এই শাহাদাত বার্ষিকীতে আমরা এটি শপথ গ্রহণ করি যে আমাদের যার যার অবস্থান থেকে আমরা শুধু রাজনীতি না, রাজনীতির বাইরেও আমরা চেষ্টা করব যার যার স্ব অবস্থান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় দুস্থ মানুষের পাশে যদি আমরা দাঁড়াতে পারি, তাদের প্রতি আমরা সহযোগিতা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। এর আগে খিলগাঁওয়ে প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মূল লক্ষ্য ছিল সমাজের পিছিয়ে পড়াদের স্বাবলম্বী করা। দেশের দারিদ্র্য বিমোচনে সেই কাজটি করছে বর্তমান সরকার। আমরা সকলে মিলে যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মানুষের পাশে দাঁড়ানোর যে শিক্ষা, সেই শিক্ষা যদি গ্রহণ করি, তাহলে পর্যায়ক্রমিকভাবে একসময় আমরা এই দেশ থেকে দুস্থ মানুষ বলতে যাদেরকে বোঝাই সেরকম মানুষের সংখ্যা অনেক আমরা কমিয়ে ফেলতে পারব। সবশেষ ধানমন্ডি ঈদগাহ মাঠে বস্ত্র ও খাবার বিতরণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর পর থেকেই দুস্থদের সহায়তায় এই কর্মসূচি পালন করে আসছে বিএনপি। দেশকে স্বাবলম্বী করতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের, অসহায়দের পাশে দাঁড়ানো উচিত। কোনো রাজনৈতিক বিষয় নেই, এটি হচ্ছে একটি মানবিক বিষয় এবং সেই মানবিক বিষয়টিকে সামনে রেখে আমাদেরকে যে আল্লাহ তাআলা আমাদের যে সকল মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছেন, আমরা আমাদের সেই স্বাবলম্বিতার থেকে কিছুটা অংশ দিয়ে আমরা যতটুকু পারি, যে কয়জনকে পারি, অসহায় দুস্থ মানুষকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করি। এদিন রাজধানীর মানিকমা এভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয়, শ্যামলী স্কয়ার মোড়, মিরপুর বাংলা কলেজ, ইসিবি চত্বর, বাড্ডা, পল্টন, যাত্রাবাড়ি, ধানমন্ডি সহ মোট 16টি স্পটে দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী। সাব্বির রোজ, এখন, ঢাকা। কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 15 কোটি এবং হাসনাত আব্দুল্লাহ 10 কোটি টাকা নিয়ে গেছেন। জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়ার এমন ভিত্তিহীন বক্তব্য প্রত্যাহার না করলে মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই বরাদ্দের কথা বলা হয়েছে, এটা রাজস্ব খাতের বরাদ্দ না, এটা হচ্ছে বিশেষ বরাদ্দ যেটা মন্ত্রণালয় থেকে দেয়া হয়ে থাকে বিভিন্ন জেলা পরিষদকে। শুধু বরাদ্দ দেওয়া হলে সমস্যা কোথায়? বরাদ্দ তো সারা দেশেই দেওয়া হয়েছে, হাজার হাজার কোটি টাকা প্রতি বছর, লক্ষ লক্ষ কোটি টাকা প্রতি বছর সারা দেশে বিভিন্ন জায়গায় বরাদ্দ দেওয়া হয়। তো আমি দাবি করব যে তিনি তার এই বক্তব্য উইথড্র করবেন এবং তিনি এটার জন্য অ্যাপোলজি করবেন, অন্যথায় এই মানহানির জন্য আমি আইনি ব্যবস্থা গ্রহণ করব। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতাল ভবনে বেকারির সন্ধান পাওয়া গেছে, যা নিয়ে রীতিমতো হতবাক স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী বলছেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বেকারি থেকে ক্ষতিকারক গ্যাস নির্গত হয়ে 6 নবজাতকের মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। এদিকে সংবাদ সংগ্রহ করতে গেলে হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীদের ব্যাপক বাধার মুখে পড়তে হয় গণমাধ্যম কর্মীদের। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। এভাবেই ডাবকাটার দা দিয়ে সাংবাদিকদের উপর ঝাঁপিয়ে পড়ে আদ্দিন হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীরা। এক পর্যায়ে সাংবাদিকদের ধাওয়া করা হয়, ছুড়ে মারা হয় ইট ডাবের খোসা। তাদের মারমুখী আচরণে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়। পরে অবরুদ্ধ করা হয় সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের। বিস্কিটের কারখানার জন্য ভিতরে যেতে চাইলে সেখানে আমাদেরকে বাধা প্রদান করা হয়, প্রায় দীর্ঘ সময় বাধা প্রদান করেই রাখা হয়। এই সময় সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডা চলতে থাকে। এক পর্যায়ে সাংবাদিকদের উপর তারা তেড়ে আসে এবং সাংবাদিকদের উপর মারধর করার চেষ্টা করে। সেখানে তারা দেশীয় অস্ত্রও ব্যবহার করেছে। আমরা দেখলাম যে পেছন থেকে পরিচ্ছন্নতা কর্মী এবং নিরাপত্তা কর্মী যারা রয়েছে তারা কিন্তু আক্রমণ করে বসলো এবং সেই সাথে কিন্তু এক পর্যায়ে তাদের হাতে আমরা ধারালো দেশীয় অস্ত্রও কিন্তু দেখেছি এবং তারা হাতের সামনে যা পেয়েছে, ডাব, চেয়ার, পাশাপাশি টুল এবং যা যা পেয়েছে ইট, সেগুলো দিয়েও কিন্তু আসলে আমরা দেখেছি তারা আমাদের উপর আক্রমণ করেছে। রাজধানীর আদ্দিন হাসপাতালে বেকারি রয়েছে সেই খবর পেয়ে ছুটে আসেন গণমাধ্যম কর্মীরাও, তবে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। ততক্ষণে হাসপাতালের সবকটি প্রবেশ মুখ বন্ধ করে 1 নম্বর গেটের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কর্মীদের। ঢুকতে চাইলে বাধা দেওয়া হয় সাংবাদিকদের। বাক বিতণ্ডায় জড়ান তারা।
মুঠোফোনে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও বেকারিতে সাংবাদিকদের নিয়ে যেতে অসম্মতি জানান তারা। এক পর্যায়ে হাসপাতালে প্রবেশ করেন পুলিশ ও র্যাব সদস্যরা। গণমাধ্যম কর্মীদের উপর মারমুখী আচরণ শুরু করেন নিরাপত্তা কর্মীরা। পরে দৃশ্যপটে হাজির হন হাসপাতালের সিনিয়র ম্যানেজার। অপেশাদার আচরণের পাশাপাশি কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি তিনি। এর আগে 6 নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা তদন্তে হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন নিজেই অনিয়ম হাতে নাতে ধরে ফেলেন। হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় এমন নোংরা পরিবেশে বেকারি চলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। এর পেছনে থাকা দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। আমরা আরেকটু এক্সপার্ট পাঠাবো কারখানাটা দেখে এটা থেকে ওই রকম কিছু সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা দেখার জন্য আমরা আরেকটু এক্সপার্ট পাঠাবো আগামীকালই। এবং রুটির কারখানাটা থেকে কোনো রকম পদার্থ মানে বেবিদের যেটা টলারেন্সের বাইরে হতে পারে এমন কোনো গ্যাস প্রবাহিত হচ্ছে কিনা, যেহেতু আমরা আইসিইউটা রুমের ভিতরে একটা গন্ধ পাচ্ছি, এটা আমরা নিরীক্ষা করে 2 দিনের ভিতর দেখে আমরা এনিওয়ে 3rd ডেতে আমরা প্রতিবেদন দেব। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে 6 নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় 3 জুন পর্যন্ত বাড়িয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তদন্তের জন্য 72 ঘন্টা সময় বেঁধে দেওয়া হলেও নির্ধারিত সময়ে তদন্ত শেষ করতে না পেরে বাড়তি সময় দাবি করে গঠিত তদন্ত দল। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা। সিলেটের সুন্দরবন খ্যাত মিঠা পানির রাতারগুলে ঈদের ছুটির আনন্দ ভাগাভাগি করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। মনোমুগ্ধকর এই জলাবনে সৌন্দর্য উপভোগে দেশ বিদেশের দর্শনার্থীদেরও ভিড় বাড়ছে। তবে বেহাল সড়ক যোগাযোগ ব্যবস্থা আর অবকাঠামোগত সীমাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হচ্ছে পর্যটকদের। অনিল পালের ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন সন্দীপন শুভ। এভাবেই কেউ প্রাণ খুলে গেয়ে উঠছেন প্রিয় গান, কেউ বা আবার মুঠোফোনের ফ্রেমে বন্দি করছেন প্রিয়জনের সঙ্গে কাটানো আনন্দঘন মুহূর্ত। ঈদের ছুটিতে যেন উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে সিলেটের রাতারগুল। শিল্পীর তুলিতে আঁকা জীবন্ত জলরঙের মতোই এই জলার বনের চারিদিকে সারি সারি হিজল, করচ আর রাতা গাছ। প্রকৃতির এই অপার সৌন্দর্যে হারিয়ে যায় নগর জীবনের সকল ক্লান্তি আর ব্যস্ততা। ডিঙ্গি নৌকায় ভেসে ভেসে জলার বনের সরু জলপথ পাড়ি দিতে দিতে পর্যটকরা উপভোগ করেন এক অন্যরকম প্রশান্তি। বাংলাদেশের একমাত্র মিঠা পানির ফরেস্ট, এটা তো মানে সবচেয়ে আকর্ষণীয় পর্যটন এলাকা। তো এটা আসার জন্য অনেক থাকে, আমরা যারা ঢাকা বা দূরে থাকি সুযোগ পেলে এদিকে আসতে চাই। ঈদের ছুটিতে আমরা সবাই যখন আসছি খুবই ভালো লাগছে এবং ফ্রেন্ড বন্ধু আমরা আসছি এই রাতারগুলে আসি, আমরা আড্ডাটা খুবই জমছে, ইনশাল্লাহ খুবই ভালো লাগছে ভাই। পর্যটন স্পট মানুষ আছে, আমরা সব মিলিয়া সবচেয়ে ভালো উপভোগ করছি এই ঈদ আমরা এই রাতারগুল আসিয়া। তবে প্রকৃতির এই অপার সৌন্দর্যের মাঝেও রয়েছে কিছু আক্ষেপ। রাতারগুল পৌঁছানোর প্রধান সড়কের বেহাল অবস্থা দীর্ঘদিন ধরেই ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে পর্যটক ও স্থানীয়দের জন্য। স্থানীয়দের অভিযোগ, ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ সড়কে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকদের মতে যাতায়াতের এই দুর্ভোগের কারণেই আগের বছরগুলোর তুলনায় এবারের ঈদে পর্যটকের সংখ্যা কিছুটা কমেছে। শহর থেকে এখানে প্রায় 20 কিলোমিটারের মতো, এই 8-10 কিলোমিটার অবস্থা খুবই নাজুক, খুবই অবস্থা খারাপ। 2টা গাড়ি, আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। চৌমুনি বাজার থেকে যোগাযোগ ব্যবস্থাটা খুব খারাপ। সড়ক যোগাযোগের এমন নাজুক পরিস্থিতি থাকলেও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কোনো ঘাটতি নেই বলে দাবি প্রশাসনের। মানুষের যে আসা যাওয়ার পথটা, বিভিন্ন ঘাটে আসা যাওয়ার পথটা একটু ছোট, যার কারণে গাড়ি পাস দেওয়া বা মানুষের আসা যাওয়া নিয়ে একটু কষ্ট হয়। আর এমনি পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি এখানে ভালো আছে। প্রায় 3220 একর জলাভূমি নিয়ে গড়ে ওঠা রাতারগুল বিশ্বের বিরল মিঠা পানির সোয়াম ফরেস্টগুলোর অন্যতম। পর্যটন সংশ্লিষ্টদের প্রত্যাশা, যথাযথ সংরক্ষণ, সরকারি পৃষ্ঠপোষকতা এবং দ্রুত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করা গেলে রাতারগুল অদূর ভবিষ্যতেই আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করবে। সন্দীপন শুভ, এখন, সিলেট। চুয়াডাঙ্গায় সব ধরনের সবজির দাম কেজি প্রতি বেড়েছে 5 থেকে 15 টাকা পর্যন্ত। পাইকারি আড়ত মালিকরা বলছেন সরবরাহ কম থাকায় দাম কিছুটা বাড়তি। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অনিক চক্রবর্তী।
অনেক সরবরাহ কেমন দেখছেন বাজারগুলোতে, আর সবজির দাম বৃদ্ধি নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? রওশন, আমি আসলে চুয়াডাঙ্গার যে বড় বাজার পাইকারি সবজির আড়ত রয়েছে, সেখানে পাইকারি যেই আড়তগুলো রয়েছে সেই দোকান যারা মালিক আছে তাদের সাথে, আড়তদারদের সাথে কথা বলেছি। তারা বলছে যে ঈদের পরপরই কিন্তু আসলে বাজারে সবজির সরবরাহ কম থাকায় সব ধরনের সবজি, বলা চলে যে সব ধরনের সবজির প্রতি 5 থেকে 15 টাকা কেজি প্রতি বেড়েছে। আমি যদি আজকের বাজারের দরদামটা বলি, আজকের বাজারের টমেটো, যে টমেটো ঈদের আগে ছিল 50 থেকে 55 টাকা কেজি, সেই টমেটো কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা কেজি। ঢেঁড়সের কেজি ছিল ঈদের আগে মাত্র 45 থেকে 50 টাকা, সেই ঢেঁড়স এক লাফে ঈদের পরে চলে গেছে 70 টাকা কেজিতে। পাশাপাশি লাল শাকের পাশাপাশি সব ধরনের শাকের কথা যদি বলি, সেই শাকের আটিগুলো ছিল মাত্র 15 থেকে 20 টাকা আটি, সেই আর লাল শাকের আটি আজকে বিক্রি হচ্ছে 35 টাকা আটি। এর পাশাপাশি ঢেঁড়স, করলা সহ সব ধরনের সবজি কিন্তু আসলে বলা চলে যে 5 থেকে 15 টাকা বেড়েছে। আড়তদাররা এই বলছে যে সবজি সরবরাহ কম, এমনিতেই তো এই কথা বলছে। পাশাপাশি আড়তদাররা বলছে যে বাজারে কিন্তু আসলে যারা চাষি, অর্থাৎ যারা কৃষক সবজি সরবরাহ করে, তারা কিন্তু কম আসছে। বাইরের যারা চাষি চুয়াডাঙ্গার আড়তে সবজি সরবরাহ করে, তারা এই বাজারে আসছে না, যার ফলে কিন্তু আসলে সবজি সরবরাহ অনেকটাই কম। আর যারা ক্রেতা আছে, ক্রেতাদের সাথে আমার কথা হয়েছিল, ক্রেতারা বলছে যে বাজারে কিন্তু যে সবজি সরবরাহ ঈদের আগেও যেমনটা ছিল, ঈদের পরেও ঠিক সেমনটি রয়েছে। এই কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যাদের ফলে কিন্তু আসলে এই সবজির দাম হঠাৎ করে আসলে বাড়তি। তারা দাবি করছে যে আসলে এই বাজারে যে তদারকি, অর্থাৎ যে প্রশাসন এবং যারা বাজার মনিটরিং যারা করে, তারা যদি ঠিকমতো এই বাজারটা মনিটরিং করে, তাহলে কিন্তু সবজির দামটা আসলে স্বাভাবিক থাকবে। তো সবকিছু মিলিয়ে কিন্তু আসলে সবজি পরিস্থিতি নিয়ে আমার কাছে রওশন চুয়াডাঙ্গা থেকে এই ছিল সবশেষ। চুয়াডাঙ্গার সবজির বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী অনিক চক্রবর্তী। ক্ষমতায় থাকা অবস্থায় দুর্নীতি এবং অত্যাচারের নানা অভিযোগে জনরোষের মুখোমুখি তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। গত কয়েকদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক সহ একাধিক নেতার গায়ে ডিম এবং জুতা ছুঁড়ে মারার ঘটনা ঘটেছে। জনরোষ ঠেকাতে হিমশিম খাচ্ছে প্রশাসনও। কলকাতা থেকে দীপক দেবনাথের প্রতিবেদন। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের বহু নেতাকর্মীর বিরুদ্ধে জনরোষ বাড়ছে। ক্ষমতায় থাকা অবস্থায় যেসব তৃণমূল নেতা অন্যায়, অত্যাচার ও অপরাধ করেছেন, তাদের বিরুদ্ধে এরই মধ্যে মুখ খুলতে শুরু করেছে সাধারণ জনতা। তালিকায় আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জিও। শনিবার দক্ষিণ 24 পরগনায় তার উপর ডিম ও জুতো ছুঁড়ে মেরেছে বিক্ষুব্ধ মানুষ। অভিষেককে ঘিরে দেন চোর চোর স্লোগানও। রাজ্য জুড়ে গত কয়েকদিনে এমন একাধিক ঘটনা ঘটেছে। সাধারণ মানুষের ক্ষোভের হাত থেকে তৃণমূলের অভিযুক্ত ও প্রভাবশালী নেতাদের রক্ষায় হিমশিম খাচ্ছে পুলিশ। সম্প্রতি বীরভূম জেলার দুবরাজপুরের তৃণমূল নেতা ধনঞ্জয় গড়াইকেও বেধড়ক মারধর করা হয়। সমাজ কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে জনগণের কাছ থেকে 15 থেকে 30 হাজার রুপি করে ঘুষ নেওয়ার অভিযোগে জনরোষের মুখে পড়েন তিনি। এমন পরিস্থিতিতে বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতায় কর্মী সমর্থকদের ঘর ছাড়া থাকতে হচ্ছে বলে উল্লেখ করে সম্প্রতি থানায় স্মারকলিপি জমা দিতে যান তৃণমূলের জ্যেষ্ঠ নেতা সৌগত রায়। সেখানেও ঘটে বিপত্তি। চোর চোর স্লোগান সহ ডিম ছুঁড়ে মারে বিক্ষুব্ধ জনতা। উনি যা দুর্নীতি করেছে, ওনাকে যা দেখা গেছে দুর্নীতিতে, এ তো কম আক্রোশ হয়েছে। এ তো ট্রেলার, আমি তো পিকচার বাকি। এখনো পর্যন্ত বিজেপি ভদ্র আছে, এরপরে আরো দেখবে যে আমরা আরো কি করতে পারি। এই অবস্থায় বাংলার রাজনৈতিক সংস্কৃতি নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তৃণমূলের সাংসদ ও জ্যেষ্ঠ নেতা সৌগত রায়। আর বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক। এমনকি এক্স হ্যান্ডেলে পোস্টে বিজেপিকে ধিক্কার জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষ অভিবাদন জানাচ্ছে, সৌজন্য বিনিময় করছে, নমস্কার করছে, হাত নাড়ছে। আর বিজেপির কজন গুন্ডা আমাদের দলের দীর্ঘদিনের সহকর্মী, সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভ কর্মী, ওর বাড়িতে আমি এসেছি বৃদ্ধ মা বাবার সাথে দেখা করতে, পরিবারের লোকেদের সাথে দেখা করতে। আমি দেখা করতে পারবো না।
এদিকে ক্ষমতায় থাকা অবস্থায় দুর্নীতি ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে তৃণমূলের নেতাকর্মীদের ধরপাকড় শুরু করেছে পুলিশ। উদ্ধার হচ্ছে কাঁড়ি কাঁড়ি অর্থ, অস্ত্র, গোলাবারুদ ও বিদেশি মদ। বেরিয়ে আসছে আয় বহির্ভূত সম্পদ ও অট্টালিকার পাহাড়। এতে করে পুলিশের মানুষের আস্থা ফিরে আসবে এবং অপরাধীদের ঘুম হারাম হবে বলে মনে করছেন বিজেপির বিধায়ক ডক্টর রাজেশ কুমার। আমি খুশি যে পুলিশ এদেরকে ধরে দৃষ্টান্তমূলক অ্যাকশন কিছু নিচ্ছে, যাতে সাধারণ মানুষের মধ্যে যে পুলিশের প্রতি এদের আস্থা হারিয়ে গিয়েছিল ওটা ফিরে আসবে এবং ক্রিমিনালদের মাথায় ভয় ঢুকবে আইনের। দুর্নীতির অভিযোগে গত বৃহস্পতিবার রহরা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হন উত্তর 24 পরগনা জেলার বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূল নেতা প্রসেনজিৎ সাহা। আর তৃণমূল নেতা অজিত সাহা ও তার ভাই সুজিত সাহার বাড়ি থেকে উদ্ধার হয় নগদ 27 লাখ রুপি, 600 কার্তুজ, 3টি 2 বন্দুক ও গুলি। দীপক দেবনাথ, এখন কলকাতা। ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করতে যুক্তরাষ্ট্র পুরোপুরি সক্ষম বলে সতর্ক করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। স্থানীয় সময় শনিবার সিঙ্গাপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথাই বলেন তিনি। এ সময় পেন্টাগন প্রধান আরও বলেন, ওয়াশিংটনের কাছে সামরিক মজুদ পর্যাপ্ত রয়েছে। যদি প্রয়োজন হয় তাহলে তারা যে কোনো মুহূর্তেই যুদ্ধ শুরু করতে প্রস্তুত। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি তা চান না। অবশ্য তেহরানের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও জানিয়েছেন হেগসেথ। এদিকে মার্কিন এক সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি বলছে, ট্রাম্প সেই চুক্তি করবে যা যুক্তরাষ্ট্রের জন্য মঙ্গলজনক এবং তার শর্তগুলো পূরণ করতে পারবে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার অচলাবস্থা নিরসনে প্রস্তাবিত শান্তি চুক্তির মধ্যে তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরি না করে এবং অবরুদ্ধ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়াকে প্রাধান্য দিয়ে আসছেন মার্কিন এই প্রেসিডেন্ট। এদিকে ওজন বাড়ায় ট্রাম্পকে খাদ্যাভ্যাস ঠিক রাখা এবং নিয়মিত ব্যায়াম করার পরামর্শ দিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক। তবে ট্রাম্পের হৃৎপিণ্ড, ফুসফুস সহ অন্যান্য শারীরবৃত্তীয় উপাদানের কর্মক্ষমতা সন্তোষজনক বলে জানিয়েছেন চিকিৎসক। স্বাস্থ্য রিপোর্ট বলছে প্রেসিডেন্টের দায়িত্ব চালিয়ে যেত পুরোপুরি ফিট ডোনাল্ড ট্রাম্প। অর্ণব প্রসাদের প্রতিবেদন। গেল বছরের জুলাইয়ে খবর আসে ক্রনিক ভেনাস ইনসাফিয়েন্সির নামে একটি শিরার রোগে ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় তার হাতে কালশিটে দাগ ও পা ফোলার ছবি বিশ্বব্যাপী আলোচনার জন্ম দেয়। প্রশ্ন জাগে, বিশ্ব দাপিয়ে বেড়ানো ট্রাম্প কি তাহলে পরাস্ত হচ্ছেন নিজের স্বাস্থ্যগত জটিলতার কাছে? তবে সব শঙ্কার অবসান ঘটিয়ে শুক্রবার ট্রাম্পের বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার ফলাফল জানিয়ে একটি বার্তা দেয় হোয়াইট হাউস। জানানো হয় ট্রাম্পের হৃৎপিণ্ড, ফুসফুস, স্নায়ুতন্ত্র সহ অন্যান্য শারীরবৃত্তীয় উপাদান ভালো রয়েছে এবং তিনি প্রেসিডেন্টের দায়িত্ব চালিয়ে যেতে পুরোপুরি সক্ষম। কিন্তু ট্রাম্পের ওজন নিয়ে কিছুটা উদ্বেগ জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক ক্যাপ্টেন শন বারবারাবেলা। কেননা এবারের স্বাস্থ্য পরীক্ষায় ট্রাম্পের ওজন গেলবারের চেয়ে প্রায় 7 কেজি বেড়েছে। এ কারণে চিকিৎসক তাকে খাদ্যাভ্যাস ঠিক রাখা এবং ব্যায়াম করা ও ওজন কমানোর পরামর্শ দিয়েছেন। এছাড়াও বার্তাতে গেল বছরে ট্রাম্পের শরীরে বাসা বাঁধা ক্রনিক ভেনাস ইনসাফিয়েন্সি রোগের ফলো আপ রয়েছে। চিকিৎসক জানান গত বছরের তুলনায় অবস্থার উন্নতি হয়েছে। পাশাপাশি ট্রাম্পের হাতের কালশিটে দাগের কারণও ব্যাখ্যা করেন চিকিৎসক। জানান হৃদরোগ প্রতিরোধের জন্য অ্যাসপিরিন সেবনকালে ঘন ঘন হ্যান্ডশেকের কারণে এই সমস্যার সৃষ্টি হয়। অ্যাসপিরিন ছাড়াও কোলেস্টেরল নিয়ন্ত্রণে 2টি ওষুধ খান ট্রাম্প। যদিও চিকিৎসক বলছে বয়সের চেয়েও মার্কিন প্রেসিডেন্টের হৃদরোগের কার্যক্ষমতা দারুণ। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে গেল মঙ্গলবার ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার জন্য যান ট্রাম্প। এরপর ট্রাম্প দাবি করেন সবকিছু ঠিক আছে। আগামী মাসে 80 বছরে পা দেবেন তিনি। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। চিকিৎসক, প্রকৌশলী সহ অন্যান্য বড় পেশায় ক্যারিয়ার গঠনের সুযোগ থাকলেও তালিবান সরকারের বাধায় তা থেকে বঞ্চিত হচ্ছেন আফগানিস্তানের লাখ লাখ নারী। জাতিসংঘ বলছে শাসক দলের অব্যাহত নারী বিদ্বেষমূলক নীতির কারণেই 2030 সাল নাগাদ প্রাথমিক পরবর্তী শিক্ষা থেকেও বঞ্চিত হবে আফগানিস্তানের 20 লাখেরও বেশি নারী। অর্ণব প্রসাদের আরও একটি প্রতিবেদন। 2021 সালে আফগানিস্তানের ক্ষমতার মসনদে বসার পর আগের চেয়েও উদার এবং নারীদের জন্য শরিয়া আইনের ভিত্তিতে পড়াশোনা ও চাকরির সুযোগ নিশ্চিতের ঘোষণা দিয়েছিল তালেবান সরকার।
কিন্তু 4 বছরেরও বেশি সময় ধরে আফগানিস্তানে নারীদের শিক্ষা, কর্মসংস্থান সহ বিভিন্ন নাগরিক অধিকার খর্ব করতে একের পর এক বিতর্কিত নিয়ম জারি করে তালেবান সরকার। ক্ষমতায় বসে 6ষ্ঠ শ্রেণীর পর মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ, নারীদের সরকারি ও এনজিও চাকরি থেকে বিরত রাখতে বেতন হ্রাস ও দূরপাল্লা যাত্রার ক্ষেত্রে আবশ্যক পুরুষ অভিভাবক সঙ্গে রাখা সহ একাধিক বৈষম্যমূলক নিয়ম বসায় শাসক দল। সম্প্রতি চলমান পুরুষতান্ত্রিকতার পালে নতুন হাওয়া লাগাতে বাল্যবিবাহকে বৈধতা দিতে নতুন আইন প্রণয়নের পথে তালেবান। এটি কার্যকর হলে কার্যত বন্ধ হয়ে যাবে স্বামীর সম্মতি ছাড়া নারীদের তালাকের রাস্তা। নারীদের নিয়ে তালেবানের নীতিগুলোর বিরুদ্ধে শুরু থেকেই সমালোচনায় সরব জাতিসংঘ সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা। সম্প্রতি রাজধানী কাবুল সহ আফগানিস্তানের প্রত্যন্ত অঞ্চলের নারীদের সঙ্গে কথা বলে তাদের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছে বিবিসি। গণমাধ্যমটি বলছে অন্যান্য আর 5-10 জনের মতো দেশটির নারীদেরও ইচ্ছে ছিল চিকিৎসক, প্রকৌশলী বা অন্যান্য বড় পেশায় কেরিয়ার গঠনের, কিন্তু প্রাথমিকের পর শিক্ষার পথ বন্ধ হয়ে যাওয়ায় দেশটিতে ভবিষ্যতে এসব পেশায় কোনো নারী মুখ দেখা যাবে না। এতে করে ভয়াবহ হুমকির মুখে পড়বে নারীদের স্বাস্থ্যসেবা। কেননা নিয়মের বেড়াজালে নারীরা একদিকে যেমন পুরুষ চিকিৎসকের শরণাপন্ন হবেন না, অন্যদিকে মহিলা চিকিৎসকের অভাবে নারীরা বঞ্চিত হবে স্বাস্থ্যের মতো মৌলিক চাহিদা থেকে। এছাড়াও বিবিসি বলছে দমবদ্ধ হওয়া পুরুষতন্ত্রের শিকল থেকে বাঁচতে যেসব নারী উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চায় তা বন্ধ করতে স্টুডেন্ট ভিসা ও বিভিন্ন স্কিমের ওপর বিধিনিষেধ বসায় তালেবান সরকার। If we go out, we're scared. If we take a bus or remove our masks, we're scared. If we speak louder, we're scared. There's so much fear and stress. আর যেসব নারী তালেবানের নীতির বিপক্ষে যায় তাদের উপর নেমে আসে নারকীয় যন্ত্রণা। The Taliban beat me and dragged me into a vehicle saying, "Why are you acting against us?" জাতিসংঘের একটি সাম্প্রতিক জরিপ বলছে 2021 সালের পর আফগানিস্তানে 10 লাখেরও বেশি নারী প্রাথমিক পরবর্তী শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এই প্রবণতা চলতে থাকলে 2030 নাগাদ এই সংখ্যা 20 লাখ ছাড়িয়ে যাবে। আর 25,000-এরও বেশি নারী স্বাস্থ্যকর্মী ও শিক্ষকতা পেশা গ্রহণ থেকে বঞ্চিত হবে। নারীদের শিক্ষা থেকে বঞ্চিত রাখার আর্থিক খেসারত দিতে হচ্ছে আফগানিস্তানকে। ইউনেস্কো বলছে প্রতি বছর $84 মিলিয়ন অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশটি, যা সামনের বছরগুলোতে আরও বাড়বে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ। গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে যেতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। আজ বাংলাদেশ সময় রাত 8টায় স্বাগতিকদের সাথে লড়বে মারিয়া আফিদারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচকে সামনে রেখে অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শনিবার ভারতের গোয়ায় ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে সকালে 1.5 ঘন্টার লম্বা সেশন করেছে বাংলাদেশের মেয়েরা, যেখানে পাসিং ও ড্রিলের পাশাপাশি অনুশীলন ম্যাচও খেলেছে মারিয়া আফিদারা। অনুশীলনে সেট পিসের ওপর দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। অনুশীলন শেষে কোচ পিটার বাটলার জানান দলে ফিরেছেন মিডফিল্ডার মনিকা চাকমা। ভারতের বিরুদ্ধে ম্যাচটিকে তিনি দেখছেন 50-50 চান্স হিসেবে। ম্যাচটিকে নিজেদের সামর্থ্য যাচাইয়ের বড় সুযোগ বলেও মনে করেন বাটলার। Listen, it don't matter who you play, whether you play in Nepal or you play, you're in the semis. It's where you want to be. It's about taking each game one step at a time. I've been in this situation many times, and I'm not bothered whether we play India or we play Nepal. I'd bring them on. I'm quite happy to face teams of that nature because it's like I said, it tests you. ভারতের আক্রমণভাগ শক্তিশালী হলেও তাদের দুর্বলতা খুঁজে বের করতে ভিডিও বিশ্লেষণ করছে বাংলাদেশ দল। একই সঙ্গে নিজেদের রক্ষণভাগের ভুলগুলো শুধরে নেওয়ারও কাজ করছে পিটার বাটলারের শিষ্যরা। এদিকে নির্ভরযোগ্য ডিফেন্ডার শিউলি আজমও ফিরেছেন দলে। তিনি জানান গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে সহজ প্রতিপক্ষ পাওয়াটাই দলের লক্ষ্য। আমাদের যেমন উইকনেস আছে তেমন হচ্ছে আমাদের শক্তিও আছে, সামর্থ্য আছে ইন্ডিয়াকে ব্রেক করার। এটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ যেহেতু আমাদের ইচ্ছা আছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে একটু ইজি খেলা, তো চেষ্টা থাকবে আমাদের টিমের। রোববার বাংলাদেশ সময় রাত 8টায় পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। মাহফুজা আহমেদ, এখন।
এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।